নমস্কার। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অসুখী একজন কবিতাটি যে পড়াচ্ছিলাম, তোমাদের রিভিশন করাচ্ছিলাম, সেই অসুখী একজন কবিতার তৃতীয় পর্ব অর্থাৎ একদম শেষ পর্ব নিয়ে আজকে আলোচনা করব। আমি আগের দিন তোমাদের যে অংশটুকু পড়িয়েছিলাম সেটি হলো এই অবধি পড়িয়েছিলাম যে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে এখানে আমি বলেছিলাম যে এখানে বাড়িরা খুন হলো বলতে যে শুধুমাত্র বাড়িঘর ধ্বংস হয়ে গেল তা কিন্তু নয়, মানুষ আশ্রয়হীন হয়ে পড়ল। প্রতিটি বাড়ি যে মানে মানুষের সেই বাড়িটি গৃহ বা সুখী গৃহকোণ হয়ে ওঠে কিন্তু প্রিয়জনের বসবাসে, তাই তো? একে অপরের হাত ধরে একই গৃহে বসবাসের মধ্যে দিয়েই কিন্তু সেই গৃহ প্রাণবন্ত হয়ে ওঠে। তো সেখানে যখন কোনো প্রাণের অস্তিত্বই বিলীন হয়ে যায় তখন সেই গৃহটিও কিন্তু প্রাণহীন হয়ে পড়ে। তো এখানে কবি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন যে এই যুদ্ধের ভয়াবহ অভিঘাত থেকে শিশুরা অর্থাৎ যারা নিরীহ শিশু তারাও রক্ষা পায়নি, এমনকি বাড়িরাও পর্যন্ত খুন হলো, অর্থাৎ এই বাড়িগুলি প্রাণহীন এবং এক ধ্বংসস্তূপে পরিণত হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে? এই কথক সৈনিকের যে প্রেয়সী বা প্রিয়তমা তাকে বোঝানো হয়েছে। তিনি কিন্তু বছরের পর বছর ধরে এই কথক সৈনিকের জন্য অপেক্ষমান। তো যুদ্ধের ভয়াবহতায় শিশুরা খুন হলো, বাড়িঘর বিধ্বংসী আঘাতে ধ্বংসপ্রাপ্ত হলো, নিশ্চিহ্ন হলো, মানুষ আশ্রয়হীন হলেও সেই কথক সৈনিকের সেই প্রিয়তমা নারীর বা প্রেয়সীর কিন্তু মৃত্যু হয় না। এক্ষেত্রে এই তার মৃত্যু হয় না বলতে কিন্তু কবি এটি বোঝাতে চেয়েছেন যে এই প্রবল প্রাণশক্তি এবং ভালোবাসার বিশ্বাসের জোরেই যেন মেয়েটি প্রাণ হারায় না। অর্থাৎ এখানে যে প্রেয়সী কথক সৈনিকের জন্য তার যে অপেক্ষা তার কিন্তু কোনো শেষ হয় না, কারণ এই কথক সৈনিকের যে প্রেয়সী তিনি কিন্তু তার সর্বস্ব দিয়েই কিন্তু তার কথক সৈনিককে ভালোবেসেছেন এবং এই পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু নশ্বর ধ্বংসপ্রাপ্ত হয় সময়ের সাথে সাথে, কিন্তু একমাত্র মানবীয় প্রেম এই পৃথিবীতে কিন্তু অবিনশ্বর এবং সেই কারণেই কিন্তু যেহেতু প্রেম শাশ্বত চিরন্তন অমর, সেই কারণেই সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও মেয়েটির ভালোবাসার মৃত্যু হয় না, মেয়েটির অপেক্ষার অন্ত কিন্তু হয় না। এরপরে দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে দেখো, সমস্ত সমতলে মানে চারিদিকে কিন্তু এক অগ্নি লীলার সৃষ্টি হলো, অর্থাৎ চারিদিকে আগুন ধরে গেল, মৃত্যু ধ্বংস হানাহানি হিংসায় চারিদিক পরিপূর্ণ হয়ে উঠল। শান্ত হলুদ দেবতারা, এখানে হলুদ অর্থে এটাই বোঝানো হয়েছে যে তারা কতটা প্রাণহীন, তারা কতটা নিষ্ক্রিয়, সেটাকেই যেন এখানে প্রতিকায়িত করে তুলবার জন্য কবি এখানে হলুদ বিশেষণটি ব্যবহার করেছেন দেবতাদের উদ্দেশ্যে। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। ধ্যানে কেন ডুবেছিল তারা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল কামনায়, এই প্রাণী জগৎ জীব জগতের কল্যাণ কামনাতেই কিন্তু তারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, কিন্তু তাদের ধ্যান যে কতখানি ব্যর্থ, তাদের এই শুভ কামনা যে কতখানি ব্যর্থ হয়েছে তাই কিন্তু এখানে প্রমাণিত হলো যুদ্ধের সূচনার মধ্যে দিয়ে। কেননা যুদ্ধ শুধু মানুষের প্রাণহানি ঘটায় তা নয়, যুদ্ধ কিন্তু মানুষের মধ্যেকার যে ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস সমস্ত কিছুরই কিন্তু বিনাশ ঘটায়। এবং এখানে এই শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে, এর মধ্যে দিয়ে কিন্তু কবি এটাই বোঝাতে চাইছেন যে
মানে দেবতার ঈশ্বরের প্রাণহীনতা, মানে ঈশ্বরের প্রাণহীনতার দিকেই কিন্তু কবি এখানে ইঙ্গিত করতে চেয়েছেন। আসলে এটা ঠিক ঈশ্বরের মূর্তির ভেঙে পড়া নয়, মানুষের ঈশ্বরের প্রতি যে আস্থা বা বিশ্বাস সেটাই কিন্তু ভেঙে পড়েছে। কেননা যখন চারিদিকে যুদ্ধ, বিধ্বংসী, হত্যাকাণ্ড, অগ্নিলীলা, তাণ্ডব চারিদিকে যখন ঘটে, তখন কিন্তু মানুষ আর ঈশ্বরের প্রতি আস্থা রাখতে পারেন না। তখন ঈশ্বরের নিষ্ক্রিয়তাই কিন্তু প্রমাণিত হয় এবং এই যুদ্ধ, হিংসা, দাঙ্গা প্রতিরোধে ঈশ্বরের নিষ্ক্রিয়তাকেই কিন্তু এখানে স্পষ্ট করে তোলা হয়েছে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এক শুভ জগৎ, এক সুন্দর জগৎ, শান্তিময় পৃথিবীর যে স্বপ্ন তারা গড়ে তুলতে চেয়েছিল, তারা কিন্তু তার গড়ে তুলতে পারল না। আচ্ছা, এরপর দেখো, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে দেখো, সেই মিষ্টি বাড়ি, এখানে অর্থাৎ এখানে ধ্বংসের, যুদ্ধের ফলে যে অবশ্যম্ভাবী ধ্বংসের চিত্র ফুটে ওঠে, সেটাই কিন্তু কবিতায় কবি স্পষ্ট করছেন। দেখো, কথক সৈনিক তার মিষ্টি বাড়ি, তার যে বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার স্বপ্নময় ভালোবাসা দিয়ে গড়ে তোলা যে তার বাড়ি এবং তার বাড়ির প্রতিটি উপকরণ সব কিছুই কিন্তু যুদ্ধের অভিঘাতে ধ্বংস হয়ে গেছে এবং তারই মানে এক বেদনা বিধুর প্রকাশ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো, কথক সৈনিক বলছেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ যেখানে তিনি নিশ্চিন্তে, নিভৃতে, সুখে তার জীবনযাপন করেছেন যে বাড়িতে, সেই বাড়িতেই গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, অর্থাৎ হাতের তালুর মতন বড় বড় পাতা দিয়ে সাজানো তার বাড়ি, চিমনি, চিমনি হচ্ছে ধোঁয়া নির্গমনের যন্ত্র, প্রাচীন জল তরঙ্গ যে এক প্রকার বাদ্যযন্ত্র। মানে বোঝাই যাচ্ছে যে এখানে কথক সৈনিক কতটা মানে তার শৌখিনতা, কতটা ভালোবাসা, কতটা মানে আন্তরিকতার মধ্যে দিয়ে তার বাড়ি ঘরের প্রতিটি অনুষঙ্গ, প্রতিটি উপকরণকে কিন্তু সুসজ্জিত করে তুলেছিলেন। প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, অর্থাৎ এই প্রতিটি জিনিস কথক সৈনিকের হৃদয়ের খুব কাছাকাছি ছিল এবং তার এই প্রতিটি বাড়ি শুধু নয়, এই বাড়ির ভিতরে থাকা প্রতিটি জিনিসই কিন্তু যুদ্ধের অভিঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। তাই কবি বললে, এই দেখো কবির ভাষায় সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, অর্থাৎ সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গেল, সমস্ত কিছুর অস্তিত্ব এই যুদ্ধের ভয়াবহতায়, বিভৎসতায় কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। এই বিপর্যয় শুধু যে কবির জীবনে নেমে এসেছে, এই কথক সৈনিকের জীবনে নেমে এসেছিল তা নয়, পাশাপাশি সেই সমতলে থাকা সমস্ত মানুষের জীবনেই কিন্তু এক বিভৎসতা, এক মৃত্যুময় হাতছানি যেন তাদের জীবনের প্রতিটি সুখ স্মৃতিকে যেন বিবর্ণ করে তুলেছিল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অর্থাৎ কাঠ পুড়ে যে কয়লা তৈরি হয় তাকেই বলা হয় কাঠ কয়লা। অর্থাৎ যেখানে বাড়ি ঘর, সমস্ত মানুষের যে অস্তিত্ব ছিল, সেখানে চারিদিকে শুধু ধ্বংসস্তূপ কিন্তু প্রত্যক্ষ করা যাচ্ছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে দেখো, চারিদিকে কাঠকয়লা ছড়িয়ে রয়েছে, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। তার মানে এই প্রতিটি শব্দবন্ধই কিন্তু যুদ্ধের পরের যে ভয়াবহ রূপ, যে বিকৃত রূপ, তাকেই কিন্তু এখানে স্পষ্ট করে তুলছে।
রক্তের একটা কালো দাগ। আচ্ছা, রক্ত আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে দিয়ে রক্ত প্রবাহ বয়ে চলেছে, অর্থাৎ রক্তকে আমরা প্রাণের প্রতীক বলতে পারি, কিন্তু এই যুদ্ধের অভিঘাতে চারিদিকে যে রক্তের দাগ তা কিন্তু এক বিভৎস, এক ভয়াবহ রূপকেই কিন্তু স্পষ্ট করে তোলে। তাই এখানে রক্ত যেন তার স্বাভাবিক রং হারিয়েছে, এখানে রক্ত যেন তার বিকৃত রূপ নিয়ে যেন ধরা দিয়েছে। সেই কারণে এই যুদ্ধের বিভৎস বিকৃত রূপকেই যেন কবি তুলে ধরবার জন্য কবি রক্তকে এখানে কালো বললেন। রক্ত যেন তার স্বাভাবিক রঙও হারিয়েছে এই বিকৃত যুদ্ধের অভিঘাতে। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এটা খুব লাস্ট লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কি বলছেন কবি, যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তার মানে কি, এই ধ্বংসস্তূপের মধ্যেও কিন্তু মেয়েটি অপেক্ষমান। কার জন্য? সেই কথক সৈনিকের জন্য। কথক সৈনিক কিন্তু আর কোনোদিনই ফিরে আসবেন না, কিন্তু প্রেম শাশ্বত, চিরন্তন, মৃত্যুঞ্জয়ী। তাই সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও সেই মেয়েটির অপেক্ষার কিন্তু অবসান ঘটে না, কারণ এই শাশ্বত প্রেমের জোরেই কিন্তু মেয়েটি অপেক্ষমান, এবং এই ধ্বংসস্তূপের মধ্যেও কিন্তু তার অপেক্ষা, তার প্রেম, তার ভালোবাসা জেগে থাকে। কারণ এই প্রেম বা ভালোবাসা কিন্তু এই পৃথিবীতে অবিনশ্বর, তার কোনো মৃত্যু নেই, তার কোনো বিনাশ নেই। এবং এই ভালোবাসার যে আধার, তা এই আধারই হয়ে উঠেছেন কিন্তু এই কথক সৈনিকের প্রেয়সী, এবং সেই প্রেয়সীর সেই কারণেই কিন্তু মৃত্যু হয় না। অর্থাৎ এখানে প্রেমের চিরন্তনতাকেই কিন্তু স্পষ্ট করতে চেয়েছেন কবি। তাহলে এর মধ্যে এইভাবেই কিন্তু এই কবিতাটি সমাপ্ত হয়। এবার তোমাদের সবশেষে আমি যে কথাটি বলবো, নামকরণটি প্রতিটি সেকশনেই কিন্তু লিখিয়ে দেওয়া হয়েছে। তাও আমি যেহেতু তোমাদের রিভিশন পড়াচ্ছি, সেই কারণে তোমাদের আরেকবার বলে দিতে চাই, যে কোনো নামকরণ নানান রকমের হতে পারে। ঘটনা ভিত্তিক হতে পারে, চরিত্র ভিত্তিক হতে পারে, ব্যঞ্জনাধর্মী হতে পারে, তাই তো। তো এখানে দেখো, অসুখী একজন নামকরণটি অবশ্যই এখানে ব্যঞ্জনাধর্মী। এখানে দেখো কিন্তু নামকরণটি আমার মতে যথার্থ হয়নি, কারণ অসুখী এই কবিতায় কথক সৈনিক এবং প্রেয়সী উভয়েই কিন্তু অসুখী, কারণ উভয়েরই জীবনের যে জীবনের যে সম্পূর্ণ রূপ তা কিন্তু সমাপ্ত হয়নি, তা কিন্তু মাঝপথেই কিন্তু হঠাৎ করে তাদের এই বিচ্ছেদ, বিরহ যন্ত্রণা, এই বিরহ যন্ত্রণা এবং বিচ্ছেদ কিন্তু উভয়েরই। অর্থাৎ একটি সুখী গৃহকোণ তৈরি হয় কিন্তু প্রিয়জনের বসবাসে, প্রিয়জনের হৃদ্যতায়, একে অপরের হাতে হাত রেখে। তো সেখানে প্রেয়সীকে ত্যাগ করে যখন তার কথক সৈনিক যখন চলে যাচ্ছেন, তিনি মহৎ উদ্দেশ্য সাধনে যাচ্ছেন ঠিকই, কিন্তু এই যে যখন তিনি তার বাড়ি ঘর, তার চিমনি, তার ছড়ানো করতলের মতো পাতা, গোলাপি গাছ, তার বিছানার কথা স্মরণ করছেন, তখনই বোঝা যাচ্ছে যে তিনি সেই গৃহের প্রতি কতটা আসক্ত ছিলেন, এবং সেই গৃহে বসবাসকারী তার প্রিয়জনের প্রতি তিনি কতখানি আসক্ত ছিলেন, এবং সেই কারণে তার থেকে, এই প্রিয়জনের থেকে যে বিচ্ছেদের যন্ত্রণা তাকে যে কতখানি দগ্ধ করেছে, তাকে যে কতখানি কাতর করে তুলেছে, সেটাও কিন্তু আমরা এই কবিতার মধ্যে দিয়ে বুঝতে পারি। একই রকমভাবে কবিতায় যে প্রেয়সী, অর্থাৎ কথক সৈনিকের যে প্রিয়তমা নারী, তিনিও কিন্তু একই রকমভাবে বছরের পর বছর ধরে কিন্তু কথক সৈনিকের অপেক্ষায় কিন্তু দিন যাপন করেছেন, অর্থাৎ তাকেও কিন্তু সুখী বলা চলে না। তাহলে দেখো, এই এই ভালোবাসার জন্য যে চিরকালীন অপেক্ষা, এবং সেই অপেক্ষার যে অবসান না ঘটা, সেটাও কিন্তু যেমন প্রেয়সীকে অসুখী করে তুলেছে, একই রকমভাবে কিন্তু কথক সৈনিকেরও যে স্বপ্ন দিয়ে গড়ে তোলা যে ঘর, যে বাড়ি, যে গৃহ, তার প্রেয়সীকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে যাওয়া, তাও কিন্তু সেই কথক সৈনিককেও কিন্তু সমানভাবে অসুখী করে তুলেছে। তাই কবিতায় কিন্তু উভয়েই অসুখী। তাই এখানে অসুখী একজন নামকরণ কিন্তু একেবারে সঠিক বলা চলে না।
তোমাদের এটা আমি লিখিয়ে দিয়েছিলাম এবং মল্লিকা ম্যামও লিখিয়ে দিয়েছিলেন খাতায়। তোমরা এটা কিন্তু ভালোভাবে পড়বে এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা অন্য রকমভাবে কিছু ব্যাখ্যা করতে পারো, নিশ্চয়ই ব্যাখ্যা করে আমাকে লিখে দেখাতে পারো, আমি সেটা বিবেচনা করব। তোমরা যদি নামকরণটাকে অন্য রকমভাবে অন্য যুক্তি দিয়ে বোঝাতে চাও, যেহেতু সাহিত্য এবং সাহিত্যের বিস্তার মানে মানে সাহিত্যের বিস্তার মানে মানে কি বলবো, অনেক দূর পর্যন্ত নানানভাবে একটি বিষয়কে ব্যাখ্যা করা যেতে পারে। তো তোমরা যদি মনে করো যে সেটাকে অন্য রকমভাবে বা কিন্তু যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা কিন্তু চাই। তো আমাদের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমাদের দুটো পিডিএফ আমি দেবো, অসুখী একজনের একটা পিডিএফ আমি আগেই দিয়েছি, পরবর্তী পিডিএফ আমি অ্যাড করে দেবো। নমস্কার।